আচ্ছা, তাহলে অনলাইন ব্রিজ কোর্সের ম্যাথ ফিজিক্স। আচ্ছা, একটা জিনিস শুরুতেই বলে নি, যে আমি তো আগের দিন গ্রেডিয়েন্টটা ডিসকাস করেছিলাম, আজকে কার্লার ডাইভারজেন্সটা ডিসকাস করব। এবার এই জিনিসটা মানে স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ডের যে মানে প্রপার্টি তো আমরা অ্যাকচুয়ালি স্টাডি করছি, কেননা এটা তো আগের ক্লাসে বলেছিলাম আমি যে ফিল্ড আর অফ টু টাইপস। ওয়ান ইজ স্কেলার ফিল্ড, যেখানে হচ্ছে কি যে স্পেসের বিভিন্ন পয়েন্টে কোনো একটা ফাংশনের বিভিন্ন ভ্যালু অ্যাটাচ থাকবে। ওকে, কারণ ফাংশনটা এক্স ওয়াই জেড এর ফাংশন, কিন্তু অনলি ভ্যালু। এবার যদি ভ্যালুর সাথে যদি ডিরেকশনও অ্যাটাচড হয়, মানে অ্যাটাচ না সরি, মানে ভ্যালুর সাথে যদি ডিরেকশনও থাকে, দেন দ্যাট ইজ কল্ড ভেক্টর ফিল্ড। এরকম টাইপের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম। আচ্ছা, এইবার সেই ফিল্ড কিভাবে কি ভ্যারি করছে না করছে সেইটাই তো আমরা এখানে স্টাডি করছি। তো আমরা যেমন গ্রেডিয়েন্টটা আগের দিন শিখেছিলাম, গ্রেডিয়েন্ট আমরা শিখেছিলাম যে ইট ইজ ডিরেকশনাল ডেরিভেটিভ। মানে কি, এটা রেট অফ চেঞ্জ মেজার করছে, কিন্তু শুধু রেট অফ চেঞ্জই নয়, এখানে আছে ডিরেকশন। এবার সেই ডিরেকশনটা কোন ডিরেকশন, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। দা ডিরেকশন ইজ দা direction of highest rate of change। যেই ডিরেকশনে সব থেকে ফাস্ট চেঞ্জটা হয়, সেই ডিরেকশনটাই হচ্ছে গ্রেডিয়েন্টের ডিরেকশন। আচ্ছা, এটা গেল গ্রেডিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স। এবার কার্ল এবং ডাইভারজেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স। আচ্ছা, এটা মনে হয় আমি আগের দিন বলিনি, যাক আজকে বলে নিচ্ছি আগে, তারপর একটা ফিল্ড প্লট করে সেটা দেখাচ্ছি। আচ্ছা, কার্লসটা কিন্তু এমনিতে জাস্ট একটা ইংলিশ ওয়ার্ড। কার্লের মানে হচ্ছে গুটিয়ে পাটিয়ে থাকা। ঠিক আছে, বেড়াল কুকুর যেরকম গুটিয়ে থাকে, কার্ল বলে ওটাকে, বা চুলের কার্ল থাকে। তো কার্ল মানে হচ্ছে বেসিক্যালি অ্যামাউন্ট অফ রোটেশন ইন আ ভেক্টর ফিল্ড। যেমন ধর, বেসিনে তুই যদি কলটা খুব জোরে চালিয়ে দিস, তাহলে কি হয় না, বেসিনের মাঝখানে যে ইয়েটা থাকে, জল যাওয়ার জায়গা থাকে, সেখানে জলটা এরকম একটা ঘূর্ণির মতন ঘুরে ঘুরে এরকম একটা ফ্লো হতে থাকে। তাহলে এই যে জলের যে ভেলোসিটি, ভেলোসিটি অফ ওয়াটার, এটা কিন্তু বেসিক্যালি একটা ভেক্টর ফিল্ড। কেননা বিভিন্ন পয়েন্টে ভেলোসিটিটা বিভিন্ন দিকে আছে। ধর, সাপোজ এই পয়েন্টে ভেলোসিটি এই দিকে আছে, কিন্তু এই পয়েন্টে ভেলোসিটিটা এই দিকে আছে। তাহলে এক একটা পয়েন্টে ভেলোসিটি ভেক্টরের ভ্যালু এবং ডিরেকশন, হ্যাঁ ভ্যালুটাও ডিফারেন্স অবশ্যই থাকবে। এটা নিজে নিজে বেসিনে কল চালিয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবি যে কোথাও কোথাও জলটা স্লোলি মুভ করছে, কিন্তু কোথাও কোথাও খুবই ফাস্ট ফ্লো হচ্ছে ব্যাপারটা। তাহলে এটা তো একটা ভেক্টর ফিল্ড। এখন এবারে জলটা যেরকম ঘুরে ঘুরে যাচ্ছে, তাহলে দিস ইজ বেসিক্যালি রোটেশন। তাহলে এই ভেক্টর ফিল্ডটা যদি আমার জানা থাকে, মানে বলতে চাইছি যে ভেলোসিটি অফ ওয়াটার অ্যাট ডিফারেন্ট পয়েন্টস, অর্থাৎ ভেলোসিটি অ্যাজ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা যদি আমার জানা থাকে, তাহলে কার্ল হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এখানে মানে রোটেশন হওয়ার টেন্ডেন্সিটা কতটা। ঠিক আছে, অ্যামাউন্ট অফ রোটেশন। আর ডাইভারজেন্স মানে হচ্ছে এক্সটেন্ট। আচ্ছা, ডাইভার্জ বা কনভার্জ কথাটার মানে কি, ডাইভার্জ মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে কোনো একটা কিছু থেকে জিনিসটা বেরিয়ে যাওয়া, সেটাকে বলে ডাইভার্জ করা। আর কনভার্জ মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে এসে সেটা মিট করছে। আর ডাইভার্জ বা কনভার্জ তোরা এখানে ছাড়াও হয়তো কোনো একটা সিরিজের ক্ষেত্রে শুনবি যে কনভার্জিং, সরি,
কনভার্জিং সিরিজ বা ডাইভার্জিং সিরিজ। সিরিজ মানে হচ্ছে ধর এরকম যদি একটা ইনফাইনাইট সিরিজ হয়, ঠিক আছে, ফর এক্সাম্পল 1/2 minus 1/3 plus 1/4 minus 1/5 up to ইনফিনিটি। এই টোটাল যে যোগফলটা হবে টোটাল সিরিজটা আর কি, সেটার রেজাল্টটা কি ইনফিনিটি হবে নাকি ইনফিনিটি হবে না, একটা কোনো পার্টিকুলার ভ্যালু হবে, সেই অনুযায়ী সিরিজকে কনভার্জিং বা ডাইভার্জিং বলে। কনভার্জ মানে হচ্ছে এই সামটার একটা কোনো ভ্যালু থাকবে, একটা কোনো পার্টিকুলার ভ্যালু, তাহলে এটাকে তুই কনভার্জ করছে সেই ভ্যালুতে সেটা বলতে পারবি। ইনফিনিটি অফ দি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস নিলাম, কিন্তু তার একটা ফাইনাল ভ্যালু পেলাম। আর যদি কোনো ফাইনাল পার্টিকুলার ভ্যালু না পাই, যদি একদম এটা ইনফিনিটি হয়ে যায় ফাইনাল রেজাল্টটা, তাহলে সেটাকে বলতে হবে যে এটা ডাইভার্জ করে গেল। তো এখানেও আমরা ডাইভার্জেন্স বলতে মোটামুটি সেটাই বোঝাচ্ছি যে এক্সটেন্ট অফ, না এক্সটেন্ট অফ নয়, এক্সটেন্ট টু উইচ আ ভেক্টর field converges to or diverges from a point, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট from a point। আচ্ছা, ডাইভারজেন্সের সিম্বল ইজ ডাইভারজেন্স অফ ভি। লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু একটা একই অপারেটরকে ইউজ করছি, ঠিক আছে। This operator is called del operator, which is nothing but I cap del del x, j cap del del y plus k cap del del z। এবার সেটার ইউজটা ডিফারেন্ট, মানে আমি যখন একটা স্কেলার ফিল্ডকে স্টাডি করছি তখন আমি জাস্ট সোজাসুজি ফিল্ডের বাঁদিকে এটাকে জুড়ে দিচ্ছি। যখন আমি একটা ভেক্টর ফিল্ডকে স্টাডি করছি তখন তো ওরকম ডাইরেক্টলি জোড়া যায় না, মাঝখানে আমাকে কিছু একটা অপারেশন লাগাতে হবে, যে কিভাবে আমি অ্যাপ্লাইটা করব, মানে বেসিক্যালি দিস ইজ অ্যান অপারেটর। এবার অপারেটরকে কিভাবে আমি ভেক্টর ফিল্ডের উপরে জুড়বো সেটা হচ্ছে একটা ব্যাপার। তো যেহেতু অপারেটরটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সঙ্গে দুটো অপারেশন আমরা জানি, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট আর একটা হচ্ছে ডট প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা অ্যামাউন্ট অফ রোটেশন পাই, আর ডট প্রোডাক্ট দিয়ে আমরা জানতে পারি যে কতটা একটা পয়েন্ট থেকে ডাইভার্জ করছে বা কনভার্জ করছে। এইবার যেটা প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই মাথায় আসবে যে কেন, মানে কি করে বুঝলাম বা কেন আমি এরকম ক্লেম করছি যে বাই টেকিং ক্রস প্রোডাক্ট আই গেট অ্যামাউন্ট অফ রোটেশন, বা by taking dot product I get amount of convergence or divergence। এটা স্বাভাবিক এই প্রশ্নটা মাথায় আসা। তো এইটাই আমরা বুঝতে পারবো যদি আমরা ভেক্টর ফিল্ড প্লট করি, যেগুলো আগের দিন করতে দিয়েছিলাম। তিনটে ভেক্টর ফিল্ড নেওয়া যাক, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ মাইনাস ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। তাহলে এখানে দেখা যাচ্ছে তিনটে ভেক্টর যারা এক্স ওয়াই এর ফাংশন। এবার আমি প্লটিং করব কিভাবে, আমি বিভিন্ন এক্স ওয়াই পয়েন্ট নেব। বিভিন্ন এক্স ওয়াই পয়েন্ট নেওয়ার সময় আমরা আমাদের প্লটিং এর সুবিধার জন্য এক্স ওয়াই অ্যাক্সিসের উপরেই পয়েন্ট গুলো নেব, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। ওয়াই ওয়াই, let us take different points, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। Okay, fine.
আচ্ছা, এবারে পয়েন্টস গুলো দেখা যাক। এখানে পয়েন্ট হচ্ছে 1 0 2 0 3 0 4 0 0 1 0 2 0 3 0 4। ওকে, এবার এক্স ওয়াই এর ভ্যালু বসিয়ে আমরা জিনিসটা পাবো। তাহলে আমরা এ ভেক্টরের মধ্যে যদি এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই, তাহলে এখানে আমি পাচ্ছি আই ক্যাপ, 2i ক্যাপ, 3i ক্যাপ, 4i ক্যাপ, এবং এখানে আমি পাচ্ছি জে ক্যাপ, 2j ক্যাপ, 3j ক্যাপ এন্ড 4j ক্যাপ। আমি প্লটটা কেমন ভাবে করব? আমি ডিরেকশন সরি, এটাকে আমি আবার এক্স, আচ্ছা, প্লটটা কেমন ভাবে করব? না, ডিরেকশনটা আমি ডিরেকশন ওয়াইজ প্লট করব, আর ভেক্টরের যে লেংথটা সেটা আমি লেংথ অনুযায়ী করব। মানে হচ্ছে যে এখানে আই ক্যাপ আছে, তার মানে লেংথ হচ্ছে 1, তাই একটা ছোট অ্যারো দিলাম। 2i ক্যাপ মানে লেংথটা আগেরটা ডাবল করতে হবে, তাই আমি ডাবল লেংথের অ্যারো দিলাম। 3i ক্যাপ মানে লেংথটা ট্রিপল করতে হবে, জায়গা হচ্ছে না, একটু দূরে দূরে করলে ভালো হতো। এটা হচ্ছে দিস ইজ 4i ক্যাপ। এন্ড সিমিলারলি জে ক্যাপ মানে উপরের দিকে 2j ক্যাপ, 3j ক্যাপ এন্ড 4j ক্যাপ। এই প্যাটার্নটা মেনটেন করলে আমরা বাঁ দিকের পয়েন্টে এরকম পেতাম, আর ডান দিকের পয়েন্টে, এই সরি, নিচের পয়েন্টে আমরা এরকম টাইপের পাবো। ভালো কথা। নাও এই যে ভেক্টর ফিল্ডটা আছে, এটা যদি আমি ডাইভারজেন্স ক্যালকুলেট করি, ডাইভারজেন্স অফ এ, তাহলে কি বলেছি? প্রথমে আমাকে ডেল অপারেটরটা লিখতে হবে। সো আই রাইট আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড। এটা ডেল অপারেটরটা লিখলাম। তারপরে ডট প্রোডাক্ট আছে, তারপরে আমি লিখছি এ ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে যদিও বা আমি এটাকে ডট প্রোডাক্ট বলছি সেটা ঠিক কথাই, কিন্তু ডট প্রোডাক্টের যে এই যে প্রপার্টিটা আছে যে এ ডট বি আর বি ডট এ বোথ আর ইকুয়াল, এই জিনিসটা কিন্তু তুই ভুল করেও এখানে ইউজ করতে পারবি না। ওকে, ডাইভারজেন্স মানে ডেল ডট এ আর এ ডট ডেল, these two are obviously not same because এখানে a and b both are vectors, কিন্তু এখানে del is not only a vector but it is vector operator। কিন্তু অপারেটর মানে কিছু না, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই মানে এটা ডেরিভেটিভ, তার মানে এরা একটা কারুর উপরে অ্যাক্ট করবে। ঠিক আছে, তো দুটো জিনিস কিন্তু এক নয়। আমরা ডাইভারজেন্স এটা এখন লিখি, তারপর আমরা এ ডট গ্র্যাডটাও লিখবো। আগে এটা লিখি, তারপর ওটা লিখবো, তাহলে এই ব্যাপারটা পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা, এখানে ডাইভারজেন্স এটা কি হচ্ছে? তাহলে আমার আই ক্যাপের সাথে আই ক্যাপ, মিনিং ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস 0। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, দিস ইজ ডাইভারজেন্স এ। আচ্ছা, যেহেতু একটু আগে বললাম যে আমরা এ এ ডট ডেল্টাও লিখবো, তাহলে এ ডট ডেল্টা লিখি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডট আই ক্যাপ ডেল ডেল এক্স জে ক্যাপ ডেল ডেল ওয়াই কে ক্যাপ ডেল ডেল জেড। আচ্ছা, এই ডট প্রোডাক্ট নিলে কি দাঁড়াচ্ছে কেসটা? এক্স ডেল ডেল এক্স দাঁড়াচ্ছে, এক্সটা বাদিকে আছে। হুম,
আই ক্যাপের সাথে আই ক্যাপ প্রোডাক্ট নিলাম, ডেল এক্স প্লাস কে রে আনমিউট হলি, কিছু বলবি? ও বলবি না, ওকে ফাইন। আচ্ছা, এক্স ডেল এক্স প্লাস ওয়াই ডেল ওয়াই হলো, আর কে ক্যাপের সাথে কিছু নেই, তাই ওটা তো জিরো। তাহলে দেখ পরিষ্কার ডিফারেন্সটা দেখা যাচ্ছে। এখানে আমি একটা ভ্যালু পেয়েছি, আর এখানে আমি কি পেয়েছি? এটা দিস ইজ, এটা ভ্যালুও নয়, এটা ফাংশনও নয়, এটা হচ্ছে অ্যানাদার অপারেটর। অপারেটর মানে কি? যার পরে কোনো একটা ফাংশন বসিয়ে কিছু একটা অপারেশন হবে। ফর এক্সাম্পল ডেরিভেটিভ, দিস ইজ অ্যান অপারেটর। কেননা এরপরে আমি যদি কিছু একটা ফাংশন বসাই, ফর এক্সাম্পল এক্স স্কোয়ার, তাহলে আমি পাবো 2x। একই রকম ভাবে দিস ইজ অলসো অ্যান অপারেটর, কারণ এরপর আমি যদি কোনো একটা ফাংশন বসাই, তাহলে আমি আর কি কিছু একটা পাবো। দিস দিস উইল অ্যাক্ট অন দিস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পরিষ্কারই দেখতে পাচ্ছি যে ডাইভারজেন্স অফ এ মানে ডেল ডট এ আর এ ডট ডেল, দিস টু আর নট সেম। ডেল ডট এ মানে ডাইভারজেন্স অফ এ, যেখানে আমি একটা ভ্যালু পাচ্ছি, আর সবসময় ভ্যালু পাবো এরকম না, এখানে তো ডেরিভেটিভটা পুরোপুরি হয়ে গেছে বলে পেয়েছি। যাই হোক, ভ্যালু না পেলেও আমি কিছু একটা ফাংশন পেতাম। আর এ ডট ডেল মানে কিন্তু দিস ইজ অ্যানাদার অপারেটর। তো তার মানে তুই ইচ্ছা মতো কিন্তু এখানে ইন্টারচেঞ্জ করতে পারবি না। যেটা এমনিতে ডট প্রোডাক্টে করা যায়, সেটা অপারেটর ইনভলভ থাকলে সেটা করা যায় না। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট লেসন, কিপ দিস ইন মাইন্ড। আচ্ছা, এইবার নেক্সট হলো গিয়ে ডাইভারজেন্স এ, আমি এটা পেলাম, ঠিক আছে। এবার আমি কার্ল অফ এটা বার করি। কার্ল অফ এ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আচ্ছা, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আচ্ছা, ভালো কথা, ক্রস প্রোডাক্ট নিচ্ছি এটা যেমন ভাবে নেয় ডিটারমিনেন্ট লিখে। এর আই কম্পোনেন্ট এক্স, এটা ওয়াই, এটা জিরো। আচ্ছা, এরপরে কি? আই ক্যাপ, এটা তো জিরো, মাইনাস এটাও জিরো। জে ক্যাপ, ডেল ডেল জেড অফ এক্স অ্যান্ড এটাও জিরো, সবই জিরো। কে ক্যাপ, ডেল ডেল এক্স অফ ওয়াই আর ডেল ডেল ওয়াই অফ এক্স, এটাও জিরো। কাজেই কার্ল অফ দিস ভেক্টর ফিল্ড ইজ জিরো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন। তাহলে এই যে ভেক্টর ফিল্ডটা আছে, তার এই যে ভেক্টর ফিল্ডটা আছে, তার ডাইভারজেন্স ইজ 2 and কার্ল ইজ 0। এবার ঠিক আছে, এটা যেটা পেয়েছি সেটা সেরকমই থাক। আচ্ছা, এইবার আমরা পরেরটাতে কনসেন্ট্রেট করি। তো এখানেও তো একই ব্যাপার, 1 0 2 0। আচ্ছা, যেহেতু বাদিকেই লেখা আছে, এই ভ্যালুগুলো এখানে রিপিট করার দরকার নেই, ডাইরেক্ট ভেক্টর ফিল্ডের ভ্যালু বসালেই ভালো। তাহলে এখানে ভেক্টর ফিল্ডটা কি আছে আমার? দেখ, ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। ঠিক আছে, কোথাও কোনো কোশ্চেন থাকলে বলবি। তাহলে এই পয়েন্টে যেটা আর কি মানে 1 0, মিনিং এক্স এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু 0, সেক্ষেত্রে বি ভেক্টরটা কি হবে? জে ক্যাপ হবে। কিন্তু এবার ব্যাপারটা চেঞ্জ হচ্ছে এখানে, ওকে। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, এক্সটা জে ক্যাপের সাথে আছে, তাই বি ভেক্টরের ভ্যালু কিন্তু জে ক্যাপ। তার মানে আগে আমার আই ক্যাপ, 2 আই ক্যাপ, 3 আই ক্যাপ এসব পেয়েছিলাম, কিন্তু এখন আমি পাবো জে ক্যাপ, 2 জে ক্যাপ,
3j ক্যাপ 4j ক্যাপ, এবং উপরের দিকের পয়েন্টগুলোতেও ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। আমার যদি x0 আর y1 হয়, তাহলে যেমন বি ভেক্টর হবে কি, y1 আছে, তাহলে বি ভেক্টর হচ্ছে আমার i ক্যাপ। সুতরাং the value of vector the vector field is I cap 2i cap 3i cap and 4i cap। তাহলে এই অবস্থায় আমি যদি ভেক্টর ফিল্ড প্লট করতে চাই, তাহলে দেখ জে ক্যাপ ভেক্টর আছে কিন্তু, তাহলে আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ছোট অ্যারো ড্র করতে হবে। এটা 2j ক্যাপ আছে, তাই ব্যাপারটা ডাবল হবে। 3j ক্যাপ আছে, ইট উইল বি ট্রিপল, and 4j cap, so it will be 4 times. এগেন এখানে i ক্যাপ আছে, তাই ডান দিকে যাবে x অ্যাক্সিস এর দিকে। 2i ক্যাপ আছে, তাই ডাবল হবে। 3i ক্যাপ আছে, তাই 3 টাইমস, এবং 4i ক্যাপ আছে, so it will be 4 times. ডিরেকশন দেখে এবং ভ্যালু দেখে আমি ব্যাপারটা প্লট করে নেব। নেক্সট পরেরটায় আসি। এখানেও এগেন আমি ভ্যালুটা লিখছি না। x1 y0, জাস্ট x1 y0 সি ভেক্টর কি হচ্ছে, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1, তাহলে c ইজ j ক্যাপ। তার মানে এখানে কি পাবো, j ক্যাপ, তারপরেরটায় 2j ক্যাপ, 3j ক্যাপ এন্ড 4j ক্যাপ। আচ্ছা, তারপর কি, x0 y1, এখানে কি পাবো, c ভেক্টরের ভ্যালু মাইনাস i ক্যাপ। ইন্টারেস্টিং, তাহলে কোথায় লিখলে ভালো হয়, মাইনাস i ক্যাপ, এটা হবে মাইনাস 2i ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 4i ক্যাপ। যদি প্লট করি, এগুলো সব জে ক্যাপ আছে, উপরের দিকে হবে ছোট অ্যারো, ডাবল, ট্রিপল এন্ড 4 টাইমস। এইবার এইখানে দেখ, এটা কিন্তু এগুলো সব মাইনাস আই ক্যাপ আছে, মাইনাস আই ক্যাপ মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে এরা পয়েন্ট করবে কিন্তু এবার। তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 4i ক্যাপ। তাহলে এই হচ্ছে এই ভেক্টর ফিল্ড। বোঝার সুবিধার জন্য আমার মনে হয় যে বাঁদিকটাও করে নেওয়া উচিত প্লট। তাহলে এখানে যদি আমি বাঁদিকে আসি, তাহলে এক্স এর ভ্যালুটা নেগেটিভ হবে, আর ওয়াইটা তো জিরোই আছে। তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ মানে আমি পাবো হচ্ছে বেসিক্যালি মাইনাস জে ক্যাপ, তার মানে জাস্ট উল্টো দিকে হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এইরকম হবে ভেক্টর ফিল্ড এই পাশটা, আর এদিকটাতে জিনিসটা এই দিকে আসবে, কারণ ওয়াই এর ভ্যালু নেগেটিভ আর ওয়াইটা আই ক্যাপের সাথে আছে, তাহলে আই ক্যাপটা নিজেই নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু নেগেটিভ, ওয়াই আছে কার সাথে না আই ক্যাপের সাথে, তাহলে এইটা হলো। আর এখানে ওয়াই, এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, এক্স এর ভ্যালু নেগেটিভ হলে আমার জে ক্যাপ গুলো সব নেগেটিভ হবে, আর ওয়াই এর ভ্যালু নেগেটিভ হলে মাইনাস ওয়াই আছে, তার মানে আই ক্যাপ গুলো সব পজিটিভ হয়ে যাবে।
দিস ইজ দ্য কমপ্লিট ভেক্টর ফিল্ড। আচ্ছা, এবার তোরা একটা কাজ কর, সেটা হচ্ছে এই যে বি আর এই যে সি, এই দুটো ভেক্টরের যেরকম ভাবে একটু আগে করলাম সেভাবে ফাইন্ড আউট দ্য ডাইভারজেন্স অ্যান্ড কার্ল, যেভাবে এই ভেক্টরের ডাইভারজেন্স আর কার্ল বের করেছি সেভাবে বি এবং সি এই দুটো ডাইভারজেন্স বের কর, কার্ল বের কর, বের করে বল আমাকে। ম্যাম বির ডাইভারজেন্সটা 0 হচ্ছে। বি এর ডাইভারজেন্স 0 হচ্ছে, ভেরি গুড। আর কার্ল বের করে বল, কোথায় লিখি? কার্লটাও 0 হচ্ছে। কার্ল 0 হচ্ছে, ওকে গ্রেট। এবার সি। ডাইভারজেন্স সির কার্লটা 2k ক্যাপ হচ্ছে। সির কার্ল 2k ক্যাপ, ওকে হ্যাঁ ম্যাম, ওটাই বেরিয়েছে। ওকে ওকে ওকে। আর ডাইভারজেন্স তো 0 নিশ্চয়ই। হ্যাঁ, ডাইভারজেন্স 0। এই যা, আচ্ছা ক্যাপ ডাইভারজেন্স 0। আচ্ছা, তাহলে এইবারে দেখ, এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে কার্লটা কি আর ডাইভারজেন্সটাই বা কি। একটু ছোট করি, দেখ ওভারঅল ভেক্টর ফিল্ডটার দিকে তাকা। কি বলছিলাম যে কার্ল মানে হচ্ছে কতটা গুটলি পাকি আছে বা বেসিক্যালি অ্যামাউন্ট অফ রোটেশন। তো এই যে 1 নম্বর ফিল্ডটা, একটা পয়েন্টার আছে, হ্যাঁ দেখ এই যে 1 নাম্বার যে ভেক্টর ফিল্ডটা আছে এটা কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে, এবং যদি ইন্টারমিডিয়েট পয়েন্ট গুলোতে ড্র করা হতো তাহলে আরোই ভালো করে বোঝা যেত। বেসিক্যালি আমরা এই রকম পেতাম, সমস্ত পয়েন্টে করলে পুরোই দেখা যেত যে অরিজিন থেকে ব্যাপারটা যেন চারপাশে ডাইভার্জ করে যাচ্ছে। দ্যাটস হোয়াই আমরা এই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স 2 পেয়েছি, নন জিরো একটা ভ্যালু পেয়েছি। আর কার্ল 0 পেয়েছি কারণ এটা কোনো মতেই কোনোভাবেই এটা রোটেশন হচ্ছে না, এটা পুরো সোজা সোজা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট ইউ উইল সি ইফ ইউ find curl of any electrostatic field. ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অর্থাৎ চার্জেস আর অ্যাট রেস্ট। চার্জ ডিস্ট্রিবিউশন
যেমনই হোক না কেন, যদিও ব্যাপারটা শুনতে অবশ্যই অদ্ভুত, কিন্তু অদ্ভুত হলেও এটা ট্রু, যে চার্জ ডিস্ট্রিবিউশন যেমনই হোক না কেন, যদি ওরা রেস্টে থাকে, ইফ দ্য চার্জেস আর অ্যাট রেস্ট, দেন দ্য ইলেকট্রিক ফিল্ড ইটস কার্ল ইজ অলওয়েজ জিরো। এটা প্রুভ করা যায়, কিন্তু সেটা তো অনেক আর কি হার্ডার ম্যাথ, সেটা এইটুকু ক্লাসে তো সম্ভব না, কিন্তু ওই কলেজে যখন পড়াবে তখন কলেজেই করিয়ে দেবে এটা। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দ্য কার্ল ইজ জিরো, ঠিক আছে। তার মানে এটা বেসিক্যালি ডাজ নট রোটেট। আচ্ছা, এইবার পরেরটায় আসি। পরেরটা ডাইভারজেন্সও জিরো, কার্লও জিরো। এটাও কিন্তু সহজেই বোঝা যাচ্ছে দেখে, কেননা কোনো এখানে দেখ ফিল্ড এখানে কিরকম হচ্ছে অ্যাকচুয়ালি, এদিক থেকে এরম যাচ্ছে, আবার এদিক থেকে এরম আসছে, এদিক থেকে এরম যাচ্ছে, এদিক থেকে এরম। তার মানে এখানে না তো কোনো রোটেশন আছে, এবং না কোনো পয়েন্ট থেকে কেউ ডাইভার্জ করছে, কিছু কোনোটাই করছে না, তাই দুটোই জিরো। কিন্তু লাস্টের ইয়েটাতে দেখ, এখানে কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই ফিল্ডে একটা রোটেশন অবশ্যই আছে। অন্য কালিতে দেখাই, এই যে ক্লিয়ারলি অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন দেখতে পাওয়া যাচ্ছে, মাঝখানে মাঝখানে ড্র করলেও সেরকমই জিনিস পেতিস, এরকম পেতিস যদি মাঝখানে ড্র করতিস তো। সো দেয়ার ইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তার জন্য তোরা ভ্যালুও পেয়েছিস, কিন্তু কোনো পয়েন্ট থেকে ডাইভার্জ করছে না, সেই জন্য ডাইভারজেন্সটা এখানে আমরা জিরো পেয়েছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটা তো এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কার্লটা পেয়েছি আমরা, ভ্যালুটা তো টু, আর ডিরেকশনটা কে ক্যাপ। এটাও বুঝতে পারবি যে দেখ, এটা তো আমার এক্স অ্যাক্সিস আর এটা তো ওয়াই অ্যাক্সিস, রোটেশনটা তো এইভাবে হচ্ছে। তাহলে এই রকম অ্যান্টি ক্লকওয়াইজ তুই যদি একটা স্ক্রুকে ঘোরাস, দিস ইজ এ স্ক্রু, রোটেশনটা কি বললাম আমি, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তুই যদি অ্যান্টি ক্লকওয়াইজ স্ক্রুটাকে ঘোরাস, তাহলে স্ক্রুটা কিন্তু আমার দিকে আসবে। বেসিক্যালি ইট উইল কাম out out of the page. এটা অবশ্যই তোদের একটু ইমাজিন করতে হবে, আমি সামনে থাকলে তো স্ক্রু ঘুরিয়ে দেখাতে পারতাম। সো ইফ দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, and this is clearly the z axis, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ এক্স থেকে ওয়াই এর দিকে যদি স্ক্রু রোটেট করা হয়, তাহলে আমরা জেড অ্যাক্সিস পাই। তো তাহলে রোটেশনটা তো অ্যান্টি ক্লকওয়াইজই হয়েছে, তাহলে রোটেশনের ডিরেকশনটা is the direction of curl, direction of rotation is the direction of curl। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন মানে স্ক্রুটা জেড অ্যাক্সিস বরাবর এগোচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কার্লটাও আমরা জেড অ্যাক্সিস বরাবরই পেয়েছি। The value of the curl is 2k cap। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে কার্ল মেজার্স দ্য অ্যামাউন্ট অফ রোটেশন, একটা ভেক্টর ফিল্ডে কতটা রোটেটরি প্রপার্টি আছে সেইটা আমার মেজার করছে কার্ল। তাহলে দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আচ্ছা কার্ল এটা একটা দারুণই ব্যাপার, এটা থেকে এটারও একটা ইয়ে পাবি। আচ্ছা সাপোজ, কিছু সাপোজ করারও দরকার নেই, ধর ফাই এটা এক্স ওয়াই জেড এর ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এটা যে কোনো ফাংশন, হ্যাঁ এক্স ওয়াই জেড এর এনি আরবিট্রারি ফাংশন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্ট, এইটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা গ্র্যাড ফাই লিখি, গ্র্যাড ফাই ইজ কি হবে না, আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই কে ক্যাপ ডেল ফাই ডেল জেড, এটা হচ্ছে গ্র্যাড ফাই।
এটার আমরা কার্ল বের করব। কার্ল অফ গ্রেড ফাই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড। আচ্ছা, এবারে কার্ল যেমন ভাবে ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করে তেমন ভাবে আই ক্যাপ ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই ডেল ডেল ওয়াই। আচ্ছা, এটাও কিন্তু সেই অপারেটরেরই ফান্ডা। হ্যাঁ, ডেল ডেল ওয়াই অ্যাক্টিং অন ডেল ফাই ডেল জেড, মানে ডেল ওয়াই আগে ডেল জেড পড়ে আর এখানে ডেল জেড আগে ডেল ওয়াই পড়ে। জি ক্যাপ ডেল টু ফাই ডেল জেড ডেল এক্স ডেল টু ফাই ডেল এক্স ডেল জেড। ম্যাম ফাইটা বার করে নিলে তো হতো না? হ্যাঁ, বার করে নিলেও হতো। বার করে নিবি? ও মানে শুধু অপারেটর দিয়ে কাজটা করবি? হ্যাঁ, দুটো রো একই হয়ে আছে, সেটা দেখি তো জিরো বলে দেওয়া যেত। হ্যাঁ রাইট, কিন্তু ফাইটাকে বের করে জিরো করা মানে বলতে চাইছিস ডিটারমিনেন্ট প্রপার্টি যদি ইউজ করি, ডিটারমিনেন্ট প্রপার্টি। হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু এই জিনিসটা ইকুয়াল লেখা যায়, কিন্তু ফাইটাকে বাদ দিয়ে কিন্তু জিনিসটার কোনো মানে থাকে না। ঠিক আছে, এই দুটো সমান, তারও আবার শর্ত আছে। ক্রাইটেরিয়া হচ্ছে যে পার্শিয়াল ডেরিভেটিভস মাস্ট বি ডিফাইন্ড, যদিও ডিফাইন্ড মানে মাস্ট এক্সিস্ট আর কি বলতে চাইছি, ডাইভার্স করলে হবে না, এরকম একটা ক্রাইটেরিয়া আছে। কিন্তু তুই পাতি মানে ডেল টু মানে এটা কিন্তু মানে এমনি নাম্বার নয়, ঠিক আছে, মানে নাম্বার নয় বা এটা জাস্ট একটা ভেরিয়েবল নয়। মানে এটা যদি তোর এরকম হতো যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে একটা কথার কথা বলছি আমি, বা আচ্ছা ঠিক আছে এক্স ওয়াই জেড লিখি আবার, এক্স ওয়াই জেড। এইটা হলে যেমন তুই, হ্যাঁ এটা ঠিক আছে, ডিটারমিনেন্টের প্রপার্টি থেকে লিখতে পারি যে ওয়াই জেড মাইনাস ওয়াই জেড জিরো, সেটা ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারি না। ইনফ্যাক্ট এই রো আর এই রো এই দুটো কিন্তু এক নয়। উপরের রোটা কিন্তু অপারেটর আর নিচের রোটা হচ্ছে ফাংশন। তাই সরাসরি ডিটারমিনেন্টের প্রপার্টি মানে আলটিমেটলি রেজাল্টটা যদিও বা মিলবে, কিন্তু লজিকটা আর কি এখানে ঠিক নয়। আর লজিক ধরে না এগোলে পরে সেম জিনিস অন্য কোথাও অ্যাপ্লাই করতে গিয়ে আবার সেখানে ভুল টুল হয়ে যেতে পারে। তো এখানে লজিক হচ্ছে যে আমি এটা লিখলাম এবং তারপর পার্শিয়াল ডেরিভেটিভস আর ইন্টারচেঞ্জেবল যদি পার্শিয়াল ডেরিভেটিভস মানে যদি তারা ডিফাইন্ড হয় বা এক্সিস্ট করে, মানে বেসিক্যালি ইনফাইনাইট না হয়। মানে আলটিমেটলি ব্যাপারটা ওখানেই দাঁড়ায় যে ইনফিনিটি নয়, তাদের একটা কিছু ভ্যালু ট্যালু আছে। হ্যাঁ, তো যদি এটা হয় তাহলে এটা জিরো, তাহলে এবার এই লিখলাম এবং পুরো ব্যাপারটাই জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আমি একটা দুর্দান্ত প্রপার্টি পেলাম। দুর্দান্ত মানে দুর্দান্তই এটা, কার্ল অফ গ্রেডিয়েন্ট ইজ জিরো। এটা কি কারণে দুর্দান্ত? কেননা এইটা না থাকলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ফান্ডাটা আসতো না, বা এলেও সেটা আর কি দু একটা লিমিটেড কেসে অ্যাপ্লিকেবল হতো, কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ হতো না। কিন্তু বর্তমানে এটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে। কেন হয়ে গেছে? কেননা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে কার্ল অফ ই জিরো হয়, আর যেহেতু আমরা এইমাত্র দেখতে পেলাম যে কার্ল অফ গ্রেড ফাই ইজ জিরো, সুতরাং আমরা অবশ্যই বলতে পারি যে সমস্ত ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্যই দেয়ার মাস্ট বি সাম স্কেলার পোটেনশিয়াল। এইবার সামনে প্লাস সাইন বা মাইনাস সাইন, সেটা আমার আগের একটা ক্লাসে বলেছিলাম যে এটা পুরোটাই আমাদের কনভেনশন, আমরা কিভাবে পোটেনশিয়ালকে ডিফাইন করছি তার উপর ডিপেন্ড করে আমরা সামনে একটা মাইনাস সাইন দিই। ঠিক আছে, এই জন্যই পোটেনশিয়ালটা গুরুত্বপূর্ণ, কারণ এটা একদম বেসিক প্রপার্টি থেকে আসছে এবং তার মানে পোটেনশিয়াল অবশ্যই এক্সিস্ট করবে।
আচ্ছা, এইবার এই কার্ল অফ ই জিরোটা আমি যখন কাল থেকে কি করে পোটেনশিয়ালটা ডিফাইন হচ্ছে? কাল থেকে ডিফাইন হচ্ছে বলতে যেহেতু, আচ্ছা এটা প্রুভ করবো এক্ষুনি, করেই নি, এটা তাহলে ফেলে রেখে লাভ নেই। যেহেতু কার্ল অফ ই অলওয়েজ জিরো, তার মানে অবশ্যই ই ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ সামথিং এটা লেখা যায়। সেইটা বলছি, মানে এটা এমন নয় যে আমি একটা পয়েন্ট চার্জ কিউ নিয়েছি এবং তার একটা ইলেকট্রিক ফিল্ড লিখেছি এবং আমি তার একটা পোটেনশিয়ালও লিখেছি, মানে ব্যাপারটা এমন নয়, মানে যে এটা একটা এরকমই একটা ছোটখাটো ব্যাপার নয় এটা, যে একটা পয়েন্ট চার্জের জন্য ই লিখলাম, ভি লিখলাম, হ্যাঁ ঠিক আছে পয়েন্ট চার্জের জন্য এক্সিস্ট করছে, আমি একটা স্ফিয়ারের জন্য ক্যালকুলেট করলাম, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তো চার্জ ডিস্ট্রিবিউশনটা হাবি জাবি যা খুশি হোক না কেন, ওকে, তার করেসপন্ডিং একটা পোটেনশিয়াল, মানে তার করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড তো থাকবেই, এবং যেহেতু তার কার্লটা জিরো হয় তাই তার করেসপন্ডিং একটা পোটেনশিয়ালও থাকবে। মানে আই মিন দিস কেস উইল নট বি ট্রু ইফ দ্য চার্জেস স্টার্ট টু মুভ। এই জন্যেই পোটেনশিয়াল সবসময় ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল হয়, ইলেকট্রোডাইনামিক পোটেনশিয়াল কিন্তু একটা অন্য জিনিস হয়। মানে বলতে চাইছি যে ইফ চার্জেস আর অ্যাট রেস্ট, তখন তাদের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার কার্লটা জিরো, এবং যেহেতু কার্লটা জিরো তাই এই ইলেকট্রিক ফিল্ডের করেসপন্ডিং একটা পোটেনশিয়াল এক্সিস্ট করে। মানে এইচএস এ তোরা যেভাবে মানে জিনিসগুলো পড়িস তাতে মনে হয় যে আমরা ই ডিফাইন করেছি এবং আমরা ভি ডিফাইন করেছি আর ই আর ভি এর মধ্যে রিলেশনটা স্টাডি করছি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে একটা ভি যে থাকবেই সেটা আমরা কেন ক্লেম করছি, ক্লেমটা এইখান থেকেই করতে পারছি যে কার্ল অফ ইটা তো জিরো, সুতরাং ই ইকুয়াল টু মাস্ট বি গ্রেডিয়েন্ট অফ সামথিং, কেননা দিস ইজ আ প্রপার্টি অফ কার্ল অ্যান্ড গ্রেডিয়েন্ট দ্যাট কার্ল অফ গ্র্যাড ফাই ইজ অলওয়েজ জিরো। তাহলে কারোর কার্ল যদি জিরো হয় তাহলে তাকে অবশ্যই একটা কারোর গ্র্যাড হিসেবে লেখা যায়। এইটাই আর কি এখানেও বোঝা যাবে যে যদি চার্জগুলো রেস্টে না থাকে, ইফ চার্জেস স্টার্ট স্টার্ট টু মুভ, তখন কিন্তু আর কখনোই কার্ল অফ ইটা জিরো হবে না। এটা আরো যখন পড়বি তখন দেখতে পাবি যে কার্ল অফ ই জিরো হয় না যদি চার্জগুলো মুভ করে, কার্ল অফ বি ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি হয়, যেখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ইজ ম্যাগনেটিক ফিল্ড, কেননা চার্জ মুভ করা মানেই একটা কারেন্ট পাচ্ছি এবং তার মানে তার একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, তখন কার্ল অফ ই জিরো হয় না, এটার সমান মাইনাস ডেল বি ডেল টি হয়। এবং যেহেতু কার্ল অফ ই জিরো হয় না তাই মুভিং চার্জের ক্ষেত্রে আমরা কখনোই কোনো রকমের পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়াল পাবো না। এই জন্যই পোটেনশিয়াল ইজ অলওয়েজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, দেয়ার ইজ নাথিং কল্ড ইলেকট্রোডাইনামিক পোটেনশিয়াল, কেননা চার্জ মুভ করতে শুরু করলে কার্লটা জিরো হয় না, তাই কোনো পোটেনশিয়াল থাকে না এবং ইলেকট্রিক ফিল্ডকে কারোর গ্রেডিয়েন্ট হিসেবে লেখা যায় না। আচ্ছা, আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার কার্ল অফ ই যে জিরো সেটা দেখে নিই। পয়েন্ট চার্জের জন্য তো ভেরি সিম্পল, সেটাই করব এখন। হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য তোদের মানে প্রুভ করা যাবে সবার জন্যই, কিন্তু তার জন্য অনেক একটু অ্যাডভান্সড ভেক্টর অ্যালজেব্রা মানে এগুলোই আরেকটু বেশি শিখতে হবে, সেগুলো কলেজে করিয়ে দেবে। আর খুব যদি শেখার ইচ্ছা হয় তাহলে গ্রিফিথস এর ইলেকট্রোডাইনামিক্স এর বইটা অত্যন্ত ভালো, গ্রাজুয়েশনের জন্য তো মানে টু গুড, খুবই ভালো, থিওরির দিক থেকে ভালো, অঙ্কও অনেক আছে, সলভ প্রবলেম একটু কম আছে কিন্তু এক্সারসাইজে অনেক অঙ্ক আছে এবং অঙ্কগুলো খুবই মানে ভালো ভালো অঙ্ক, মানে ওগুলো করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং গ্রিফিথস এর সলিউশন ম্যানুয়ালও আছে, যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। কাজেই একটু দেখতে গিয়ে যারা শিখতে চাচ্ছিস তারা ফাইনম্যান লেকচার্সে তো আছেই, প্লাস ম্যাথস এর জন্য গ্রিফিথসটা খুবই ভালো। আচ্ছা, আপাতত আমরা পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ডটাকে লিখি, 1/4πε0 q বাই আর স্কোয়ার আর ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, এখানে q/4πε এটা তোমার কাজে লাগবে না আর কি, আমি যখন কার্ল বার করব তাই আমি এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে লিখে দিলাম।
কিউ বাই 4πε সমান কে। ঠিক আছে, তাহলে কে আর ক্যাপ বাই আর স্কোয়ার। আচ্ছা, আর হোয়াট ইজ আর? আর ইজ পজিশন ভেক্টর, xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। তো আর ক্যাপটা কি হবে? আর ভেক্টর বাই আর। ও আচ্ছা, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে বরঞ্চ এটা করি, যেটা কে ইন্টু, আচ্ছা আর ক্যাপ মানে তো ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ আর, তাহলে আর ভেক্টর বাই আর, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আর ভেক্টর বাই আর কিউব। বেশ, এবার নেক্সট হচ্ছে যে এটা তো পজিশন ভেক্টর, তাহলে আর ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার রুট। ওকে, তাহলে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা পজিশন ভেক্টর, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ার রুট পাওয়ার 3/2। বেশ, এবার আমরা এইটার কার্ল বের করবো। ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ই এক্স ই ওয়াই ই জেড। আচ্ছা, এবার ফর এক্সাম্পল আই ক্যাপের মধ্যে আছে ডেল ডেল ওয়াই অফ ই জেড মাইনাস ডেল ডেল জেড অফ ই ওয়াই। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর এবার সিমিলারলি জে ক্যাপের ভেতরেও দুখানা জিনিস থাকবে, এ ক্যাপের ভেতরেও দুখানা জিনিস থাকবে, এটা একটু পরে আসছি, একটা একটা করে যাই। তাহলে প্রথমটাতে কি আছে? ডেল ডেল ওয়াই অফ ইজেড আর ডেল ডেল জেড অফ ই ওয়াই। ওকে, এখন এটা আমার ইলেকট্রিক ফিল্ড ওয়্যার ফ্রম ই ওয়াই মানে জে ক্যাপের সঙ্গে যেটা আছে, সো ই ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার 3/2 and Ez is z kz x square plus y square plus z square 3/2। এইবার এদের আমরা ডেরিভেটিভটা করব, আমিও করছি তোরাও কর, ঠিক আছে? ডেল ডেল y অফ ez, তাহলে এখান থেকে আমরা বার করছি ডেল ডেল z অফ ই ওয়াই। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলার আছে, এটাকে আগেও বলেছি, সেটা হচ্ছে ক্যালকুলাস যারা ভুলে গিয়েছিস বা মনে হয় এইচএসএ সাফিসিয়েন্ট প্র্যাকটিস করিসনি, তারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নে। খুব অ্যাডভান্স লেভেলের ক্যালকুলাস দরকার নেই, কিন্তু এই যে দেখছি যে টাইপের ডেরিভেটিভ করতে হচ্ছে ওই ধরনের ডেরিভেটিভ করতে হবে। ইন্টিগ্রেশনের মধ্যে যেগুলো অতিরিক্ত কঠিন ছিল সেইগুলো অতটাও লাগে না, সেটা লাগলে রেয়ার কেস, কিন্তু বেসিক ইন্টিগ্রেশনের রুলস, বেসিক মানে বেসিক, ধর এই যে ধরাধরি গুলো, ধর ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এই টাইপের ইন্টিগ্রেশন গুলো যদি ফর্মুলা মুখস্থ রাখতে পারিস ভালো, না রাখলেও অসুবিধা নেই। এগুলোর তো একটা ফিক্সড মানে এগুলো তো একটা নির্দিষ্ট রুল আছে যে আমাকে বেসিক্যালি কি এক্স এমন ভাবে ধরতে হবে যাতে আমাকে একটা ফর্মুলার মধ্যে আমি আনতে পারি বা স্কোয়ার রুটটা তুলতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু আমার এখানে ধরা উচিত এ, এটা মাইনাস আছে এ সেক থিটা, এ সেক থিটা না, এক্স ইকুয়াল টু এ কস থিটা যদি তুই ধরিস, তাহলে তোর এ কমন চলে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। মানে এইভাবে সাবস্টিটিউট করে তো ফর্মুলাগুলো প্রুভ করা হয়েছে। তো এই ধরনের ইন্টিগ্রেশন গুলো কিন্তু যথেষ্ট পরিমাণে লাগে, আর এগুলোর খুব ভালো হাত থাকলে পরে তোর ফিজিক্সটা ইজি লাগবে অনেক পড়তে। মানে ম্যাথসে যদি না আটকাস তাহলে ফিজিক্স
উইল বি ইজ, বা তোর একটু কাজ কমে যাবে আর কি। তো যেহেতু তোরা শুরুর দিকে আছিস, সময় আছে, যারা মনে হয় যে প্র্যাকটিস আগে অতটা করিসনি তারা এই সুযোগে বেসিক ইন্টিগ্রেশন গুলো প্র্যাকটিস করে নে। আর যদি ফর্মুলা মনে থাকে তাহলে তো খুবই ভালো। ইন্টিগ্রেশন বাই পার্টস এগুলো প্রচুর লাগে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ডেল ডেল জেড, তার মানে আমার পার্শিয়াল ডেরিভেটিভ টা তাহলে কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা এটার পাওয়ার হচ্ছে -3/2, তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 5/2। এটা হলো, এটা ওভারঅল পুরো পুরো ফাংশনটা ডেরিভেটিভ করলাম। এরপর ভেতরে ঢুকছি, ওয়াই স্কোয়ারটারই শুধু ডেরিভেটিভ, এই সরি জেড স্কোয়ারটারই শুধু ডেরিভেটিভ হবে, কারণ এখানে ডেল ডেল জেড আছে, তাহলে জাস্ট 2z হচ্ছে ব্যাপার। 2 কেটে গেল, তাহলে আমরা ডেল ডেল জেড অফ ইউআই করে পেলাম -3ky/z ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার পাওয়ার 5/2। এবার এটা দেখে হয়তো বুঝতে পারছিস যে ঠিক যেমন ইউআই এর ডেল ডেল জেড করে আমরা এটা পেয়েছি, ইজেড এর ডেল ডেল ওয়াই করে আমরা কিন্তু একই জিনিস পাবো, খালি ওয়াই আর জেডটা ইন্টারচেঞ্জ হবে, নাথিং এলস। কারণ ইউআইটা আর ইজেড, ইউআই আর ইজেড মানে কিন্তু তাই হয়েছে, ওয়াই আর জেড ইন্টারচেঞ্জ হয়েছে, ওয়াই এর জায়গায় জেড এসেছে, জেড এর জায়গায় ওয়াই এসেছে। তাহলে এখানেও শুধু ওয়াই আর জেড ইন্টারচেঞ্জ করলেই তুই অ্যান্সার পেয়ে যাবি। তাহলে ওয়াই আর জেড যদি ইন্টারচেঞ্জ করিস তাহলে জেড ওয়াই এবং তলাটা রিমেন্স সেম। এটা আমি ইনটুইটিভলি লিখলাম, কিন্তু তোরা করে দেখতে পারিস। তাহলে the result is both are equal. Del del z of ey আর del del y of ez, these two are equal, সুতরাং এটা কেটে যাবে। এবং একই রকম ভাবে j এর মধ্যেও যেটা যেটা আছে both of them will cancel out, এবং এখানেও এখানে যেটা থাকবে cancel out, সুতরাং curl of electrostatic field is 0. এটা পয়েন্ট চার্জের জন্য দেখালাম, এবার এক্সটেন্ডেড চার্জ ডিস্ট্রিবিউশনের জন্যও দেখানো যায় যে এই রেজাল্টটা হোল্ড করে। তাহলে ফর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিস ইজ 0, সুতরাং স্কেলার পোটেনশিয়াল ডিফাইন করা গেল। আরো একটা কারণেও দিস কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। যদি কোনো ভেক্টর ফিল্ডের ইফ কার্ল অফ এনি ভেক্টর ফিল্ড 0 হয়, তাহলে কি হয়? প্রথমত সেটার করেসপন্ডিং একটা স্কেলার পোটেনশিয়াল থাকে, দ্বিতীয়ত সেই ভেক্টর ফিল্ডকে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড বলা হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ কল্ড কনজারভেটিভ। মানে হচ্ছে work done in that vector field is path independent. ঠিক আছে, এটা আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, কেননা ওই দেবালা সরকার যিনি ক্লাস নেবেন উনি তো ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্লাসই নেবেন, তো এই পোর্শনটা উনি হাইলাইট করবেন, কারণ উনি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকেই স্টার্ট করবেন, ঠিক আছে? তো এই পার্টটা আমি এক্সপ্লেন আর করছি না, বাট এটা জেনে রাখ, কারণ পরের ক্লাসে আবার এটা শুনবি, তখন রিলেট করতে পারবি। তো যদি ভেক্টর ফিল্ড থেকে স্কেলার পোটেনশিয়াল লেখা যায়
তাহলে সেটা মানে যদি কার্ল 0 হয় তাহলে স্কেলার পোটেনশিয়াল লেখা যায় এবং সেটাকে কনজারভেটিভও বলে। অর্থাৎ ওই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের আন্ডারে তুই যে কাজ করবি, অর্থাৎ একটা চার্জকে তুই একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে গেলি, সেক্ষেত্রে যে ওয়ার্ক ডান সেটা কোন পাথে নিয়ে যাচ্ছিস তার উপর ডিপেন্ড করবে না, জাস্ট ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পয়েন্টের উপরেই ডিপেন্ড করবে। ঠিক আছে, কিন্তু এটা ডিটেলসটা আমি দেবালয় ম্যাডামের ক্লাসের জন্য রেখে দিচ্ছি। ওখানে যদি উনি ভালো করে ব্যাপারটা এক্সপ্লেন করেন তাহলে ঠিক আছে, আর যদি এটা পেন্ডিং থাকে তাহলে আমি আমার পরের ক্লাসে এই পার্টটা ডিসকাস করবো। ঠিক আছে, আর ম্যাথ আছে। ফিজিক্স, হ্যাঁ একটা অ্যাডিশনালি বলছি, ইলেকট্রোডাইনামিক্স তো বললাম গ্রিফিথ, যদিও তোদের কারোরই সিলেবাসে ফার্স্ট সেমে থাকবে না জানি। ম্যাথ ফিজিক্স এর জন্য স্পাইজেলের বইটা খুবই ভালো। আর এইচ.কে দাসের বই আছে, ওটাতে প্রচুর অঙ্ক আছে যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাস। আর আর্ফকেন ওয়েবারের একটা বই আছে, ওটা কনসেপ্টের জন্য প্রচন্ড ভালো। ঠিক আর আছে, তিনটা কিনেছি। হ্যাঁ ভালো করেছিস, কনসেপ্টের জন্য ওটা খুব ভালো। তবে যদি মানে প্র্যাকটিসটা তো খুব দরকার, এইচ.কে দাসের বইতে প্রচুর অঙ্ক আছে, প্রচুর প্রচুর, মানে এক্সাম্পল এক্সারসাইজ না মিলিয়ে। ভেক্টর অ্যানালিসিস বাইকের আচ্ছা ঠিক আছে, এইচকে দাসের পিডিএফ ও অ্যাভেলেবেল আছে। তো স্কার্ট স্পাইজেলেও অঙ্ক যা আছে মানে এইচকে দাসে তার প্রায় 4-5 গুণ আছে, তো তার জন্য বলছি যে অঙ্ক প্র্যাকটিস করতে চাইলে এইচকে দাস, আর বাকি তো ঠিক আছে স্পাইজেল আর্ফকেন। ঠিক আছে, তাহলে ক্লাসটা আমি শেষ করছি। আর কোশ্চেন কিছু আছে কি? কোশ্চেন থাকলে বল, নাহলে আমি পিডিএফ পাঠিয়ে দেবো। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে থার্সডে শোভন স্যারের। আগের দিন রেজিস্টার রেকর্ডিং আছে, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং আছে, ওটা আপলোড করব, করে দেব। একটু লেট হবে, 1-2 দিন, দুদিনের মধ্যে পেয়ে যাবে পাক্কা। ঠিক আছে তাহলে, টাটা বাই বাই, গুড নাইট।